সম্বন্ধ করে বিয়ে, ভেতরে ভেতরে বড় চিন্তায় ছিল মেঘা। 6 মাসের অল্প স্বল্প মেলামেশা, একসঙ্গে বিয়ের কেনাকাটা সারলেও মানুষ হিসাবে আশিস ঠিক কেমন এখনও অবধি টের পায়নি মেঘা। মানব চরিত্র বোঝা কি অতই সহজ? মানব চরিত্র অতীব জটিল। নইলে কি দেবমাল্য তাকে এভাবে ঠকাতে পারত? একদিন সে কি না করেছে দেবমাল্যর জন্য। সব দিব্যি ভুলে গিয়ে অন্য কারোর সঙ্গে চুটিয়ে সংসার করছে, আর সে স্মৃতির পাতা ছেড়ে কিছুতেই বেরোতে পারছিল না। দীর্ঘ 7 বছরের সম্পর্ক, কত স্মৃতি, কত অনুভূতির অক্ষরমালায় সাজানো। অথচ চন্দ্রানীকে পেয়ে দেবমাল্য এমন করতে লাগলো যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। বিদেশে পড়তে যাওয়ার সুযোগ, দামি 4 চাকার কাছে হেরে গেল সে আর তার মধ্যবিত্ত বাবা। একসময় দুই পরিবারের দুজনেরই অবাধ যাতায়াত ছিল। দেবমাল্যের মা দেবরূপা তো চোখে হারাতেন মেঘাকে। পড়াশোনায় সে যথেষ্ট ভালো ছিল, হয়তো দেবমাল্যর থেকেও। সেই নিয়ে দেবমাল্য গোপনে গোপনে হীনমন্যতায় ভুগত, মাঝে মধ্যে অভিমানও করত। তখন দেবরূপাই ছেলেকে বোঝাতেন, বলতেন দুজনে একসঙ্গেই আছিস, সেটাই আসল। না হয় মেঘা একটু বেশিই ভালো, তাতে কি, ভালো তো বাসে তোকেই। দুজনের জন্য বানিয়ে আনতেন স্পেশাল এগ নুডলস। ক্যাপসিকাম, টমেটো, এগ ফ্রাই করে ওপর থেকে বেশি করে গোলমরিচ ছড়ানো এগ নুডলস বড় পছন্দের ছিল মেঘার। আর শেষে 1 চামচ মাখন। নুডলসের ওপরে মাখন যখন গলে পড়ে তখন যেমন দেখতে ভালো লাগে তেমন খেতেও সুস্বাদু হয়। আদর করে খাইয়ে দিয়ে দেবরূপা বলতেন, কিরে আর কখনো বলবি তোর মা নেই? দেবমাল্য হিংসুক দৃষ্টিতে তাকিয়ে থাকতো আর বলতো, কলেজেও আদর তোর, বাড়িতেও। আমি তবে যাই কোথায়? মেঘার সরকারি চাকরিটা হয়ে যেতে কি খুশি না হয়েছিলেন দেবরূপা। যাক, তোদের দুজনের মধ্যে একজনের তো হিললে হলো। এবার দেবমাল্যটার মোটামুটি একটা চাকরি হলেই 4 হাত এক করে দেব। তারপর আমরা দুই বুড়ো বুড়ি দেশ দেখতে বেরিয়ে পড়ব। হাতে পায়ে সবল আছি, রোগবালাই তেমন কিছু নেই, চিন্তা কিসের? কিরে মেঘু, তোর ঘর কোনো বাবা আবার বেরোতে রাজি হবে তো? দেখিস টিকিট কেটে শেষে যেন আবার ক্যান্সেল না করতে হয়। আর ত্রিদিবেশ, তিনি কি কম স্নেহ করতেন দেবমাল্যকে? মা নেই তো কি, নিজের হাতে রেঁধে খাইয়েছেন কতবার। আধুনিক রাজনীতি থেকে চিত্রকলা, মহাভারত থেকে ভারতবর্ষের ইতিহাস, কত তর্ক, কত বিবাদ, কত সূক্ষ্ম আলোচনা পর্যালোচনা। পাশে বসে শুনত, কখনো সখনো নিজের মতামত দিত মেঘা। অবশ্য আসল কাজ ছিল এসব গুরুত্বপূর্ণ আলোচনার অবসরে চাটাও যোগান দেওয়া। এই কাজটা হাসি মুখে করত সে। সব পাল্টে গেল সুতনুকা চন্দ্রানী বোস দেবমাল্যর জীবনে আসার পর। বারবার বাবা বলতেন দেবমাল্যকে ডাকতে, ফোন করতে। ফোন বেজে বেজে থেমে যেত। কখনো সখনো হয়তো মনের ভুলে ফোন তুলে ফেলত সে, দায়সারা উত্তর দিতে নামিয়ে রাখত সঙ্গে সঙ্গে। মেঘা বুঝতে পারছিল সম্পর্কের বাঁধন আলগা হচ্ছে, তবু মানতে পারত না কিছুতেই। এতদিনের সম্পর্ক গড়তে সময় গেছে দিনের পর দিন। হঠাৎ একদিন ভাঙব বললে কি ভেঙে ফেলা যায়? খবরটা অর্পিতাই দিয়েছিল, দেবমাল্য নাকি নিয়মিত চন্দ্রানী বোসের সঙ্গে ঘুরছে। সুন্দরী আকর্ষণীয়া চন্দ্রানীর বাবা এলাকার নামী বিজনেসম্যান রক্তিম বোস। তার টাকায় বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছে মেঘার হবু স্বামী। দৃশ্যটা নিজের চোখে দেখার পর অবিশ্বাস করার কোনো জায়গা ছিল না আর। সরাসরি প্রশ্ন করেছিল সে, উত্তর এসেছিল ঠান্ডা নিস্পৃহ কণ্ঠে, যা দেখেছ একদম ঠিক দেখেছ। আমি চন্দ্রাকে ভালোবাসি, ভালোবাসবো সারা জীবন। কী বা পেয়েছি আমি তোমার থেকে? তোমার সঙ্গে নিজের ফিউচার দেখি না আমি। কয়েকদিনের মধ্যেই আমাদের এঙ্গেজমেন্ট, আর ফোন না করলে খুশি হব।
সরে আসার আগে শেষবারের মতো দেবরূপার সঙ্গে কথা বলতে গিয়েছিল মেঘা। মামুলি কয়েকটা সান্ত্বনা বাক্য ছাড়া তেমন কিছুই বললেননি তিনি মেঘাকে। ছেলের সিদ্ধান্তে তার যে কোনো হাত নেই, কথার মাধ্যমে এটুকু বোঝাতে চেয়েছিলেন। বাধাগতের কথা বুঝতে তার অসুবিধা হয়নি। কোথাও চেনা আন্তরিকতার ছোঁয়া খুঁজে পায়নি সে। বুঝতে পেরেছিল আজ সে এখানে অবাঞ্ছিত। ফিরে এসেছিল ভগ্ন মনোরথে, বাবাকে জানিয়েছিল শেষ, সব শেষ। ছোটবেলার মতো মেয়েকে আগলে নিয়েছিলেন ত্রিদিবেশ। দিন কেটেছে নিজস্ব গতিতে, সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতে প্রলেপ পড়েছে। মেয়েকে সামলানোর সময় দিয়েছেন ত্রিদিবেশ, সময় দিয়েছেন নিজেকে গুছিয়ে নিতে। ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে মেঘা, ফিরেছে জীবনে। তখনই আশিসের সম্বন্ধটা এসেছিল। একা জীবন কাটে না, কাটবে না, জানত মেঘা। তাই সব দিক বিচার বিবেচনা করে বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু এখন এই মুহূর্তে বড্ড ভয় লাগছে। মনে হচ্ছে নতুন সংসারে সে মানিয়ে নিতে পারবে তো? আশিসও তাকে ঠকাবে না তো দেবমাল্যর মতো? যাওয়ার সময় যত এগিয়ে আসছে তত যেন চোরা একটা ভয় গ্রাস করছে মেঘাকে। মনে হচ্ছে কেন কেন এই ভুল করলো সে? বেশ তো ছিল বাবা মেয়েতে। নতুন সম্পর্কে জড়ানোর খুব প্রয়োজন ছিল কি? আশিসের দুহাত জড়িয়ে বাবাকে কাঁদতে দেখে মনে মনে আরও ভয় পেল মেঘা। বাবা এত কাঁদছে কেন? কেনই বা তাকে ভালো রাখার জন্য এত অনুরোধ করছে? জন্ম থেকে বেড়ে ওঠা অবধি, এমনকি দেবমাল্যর সঙ্গে এত গভীর সম্পর্ক ভেঙে যাওয়ার পরও বাবাকে কাঁদতে দেখেনি সে। বাবার কাঠিন্যের বর্মই উত্তরাধিকার সূত্রে পেয়েছে সে। তবে আজ কেন? আজ কেন সে লৌহ ও পুরুষের চোখ বাদভাসী? তবে কি সত্যি সম্প্রদান হয়ে গোত্রান্তর হয়ে গেল তার? পর হয়ে গেল সে নিজের বাড়িতেই? চাইলেও কোনোদিন ছোট থেকে চেনা এই ছোট্ট জগতে ফিরতে পারবে না আর। না না, সে কিভাবে হয়? নিজেই নিজেকে বোঝালো মেঘা। সে চাকুরিরতা, স্বনির্ভর, নিজের দায়িত্ব নিতে সক্ষম। জোর করে কেউ তাকে আটকে রাখতে পারবে না। চিরকাল সে নিজের মর্জিতে বেঁচেছে, আজও বাঁচবে নিজের মর্জিতে। তবুও বুকের ভেতর চোরাবালি টান কেন? কেন এত ভয়? বারবার কেন মনে হচ্ছে সে তলিয়ে যাচ্ছে? আশিস এসে শক্ত করে হাতটা ধরল, কানের কাছে ফিসফিসিয়ে বলল, ভয় পাচ্ছ কেন? কিসের এত ভয় তোমার? আছি তো আমি। অগ্নি সাক্ষী রেখে 7 পাকে ঘুরেছি যখন, এ জীবন তো বটেই, বাকি জীবনগুলোতেও পাশে থাকবো। তবুও বিশ্বাস হতে চায় না। ঘর পোড়া গরু সে, অবাধ্য জলগুলো নোনা হাওয়ায় ভিজিয়ে দেয় গাল। যে দেবমাল্য বেইমানের কথা জেনেও এক ফোঁটা কাঁদেনি মেঘা, সেই মেয়েটাই আজ শ্বশুরবাড়ি যাওয়ার পথে কেঁদে ভাসায়। রাস্তায় পড়ে থাকা ফোঁটা ফোঁটা জলগুলো সাক্ষী হয়ে থাকে মেঘার নতুন জীবনের পা রাখার। জেগে থাকে বাষ্প হওয়ার আগ পর্যন্ত। আশিসের মা বড় আপন করে নেন মেঘাকে, ভালোবাসায়, যত্নে। মনে হয় সে যেন তার আরেক বাড়িতে এসেছে। তবুও বাড়ি ভর্তি আত্মীয় স্বজনে ভিড়ে বিব্রত বোধ করতে থাকে মেঘা। অনভ্যাসের শাড়ির সঙ্গে নিজেকে সামলাতে সামলাতেই এসে পড়ে ভাত কাপড়ের অনুষ্ঠান। নতুন শাড়ি পরে ঘোমটা টেনে আশিসের সামনে দাঁড়ায় নববধূ মেঘা। দেওয়াল ঘেঁষে রাখা টেবিলে 2টো থালা রাখা, একটায় ভাত, 5 রকমের ভাজা, শুক্তো, ডাল, মাছ, আর একটায় ঢাকায় জামদানি। ঘিরে রাখা মধ্য বয়স্ক আত্মীয় স্বজনেরা একযোগে বলে ওঠেন, ওরে বল বল, আজ থেকে তোমার ভাত কাপড়ের সব দায়িত্ব নিলাম। কিসের দায়িত্ব? কেন নেব? তোমরা বোধহয় ভুলে যাচ্ছ মেঘা প্রতিষ্ঠিত সরকারি চাকুরে। নিজের ভাত কাপড়ের দায়িত্ব ও নিজেই নিতে পারে, তার জন্য ওর আমার প্রয়োজন নেই। তা বলে এতদিন ধরে চলে আসা প্রথা মানবি না? এই প্রজন্মের ছেলেপুলে বাবা বড় বেশি উন্নাসিক, গম্ভীর মুখে বলে ওঠেন আশিসের জেঠিমা। মানব তো, হাসি মুখে বলে আশিস। আজ থেকে মেঘার ভালো থাকার সব ভার আমি নিলাম।
দেখব যেন কখনো ওর চোখ দিয়ে জল না পড়ে। এর চেয়ে বড় দায়িত্ব একজন জীবনসঙ্গীর আর কি হতে পারে? অত বড় হলঘর মুহূর্তেই যেন চিত্রাবৃত, সবাই নির্বাক, যেন ভাবছে এমনভাবেও তবে বলা যায়, বজায় রাখা যায় আবহমান কাল ধরে চলে আসা প্রথা। আবার সেই নোনা জলের দাপাদাপি ভিজিয়ে দিচ্ছে গাল, অবাধ্য চোখগুলো ঠিক করে নিয়েছে কিছুতেই বাগ মানবে না আজ। তার মধ্যে ধীর স্বরে বলে উঠল মেঘা, এতদিন কোথায় ছিলেন? গল্পের নাম প্রতিজ্ঞা, কণ্ঠে লাবণী সাহা, কলমে অনিন্দিতা।